আমরা অনেক সময় যে শব্দগুলো ব্যবহার করি বা শব্দগুলো যে বলি সারাদিনে যে কথাবার্তা বলি, এগুলো বলবার সময় তো ঠিক আছে, কিন্তু যখন এই শব্দগুলোই তোমাকে লিখতে বলবে তখন কিন্তু একটু সমস্যা হয়। কি সমস্যা হয়? না, বানানের ক্ষেত্রে সমস্যা হয়। যেমন ধরো, ঘৃণা, ঘৃণা, ঘণ্টা, হরিণ, ঋণ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো তোমরা যখন তোমাকে কেউ লিখতে বলবে যে হরিণ ঘাস খাচ্ছে, ওই লোকটির অনেক ঋণ আছে, বা মন্দিরেতে ঘণ্টা বাজছে, এই যে শব্দগুলো ঘণ্টা, ঋণ, হরিণ, এই শব্দগুলো অ্যাকচুয়ালি দন্ত্যন্য হবে নাকি মূর্ধন্য হবে, সেইটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা তোমরাও বুঝতে পারো না। তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব যে বাংলার যে বানান, বানান রীতি, সেই বানান রীতি নিয়েই আলোচনা করব। বিশেষ করে আজকে যারা ক্লাস 7-এ পড়ছো, অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়ছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা একদম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য। কারণ নত্ব এবং সত্যের যে বিধান, অর্থাৎ দন্ত্যন্য এবং মূর্ধন্যর কোথায় হবে, কখন হবে, এইটার বিধানকেই বলা হয় নত্ব বিধান। আর তিনটে স মানে হচ্ছে তালব্য স, দন্তের স আর পেটকাটা মূর্ধন্য স। এই এর ব্যবহারটাকেই বলা হয় সত্য বিধান। তো আজকে আমরা মূলত নত্ব বিধান জানব। দেখো, নত্ব বিধান মানে হচ্ছে, দেখো, যেমন আমরা লিখছি এই যে ঘন্টা, এই যে ঘন্টাটা লিখলাম, ঘন্টা, তারপরে ধরো লণ্ঠন, তারপরে হরিণ বা ঋণ, এই যে এই নগুলো অ্যাকচুয়ালি তোমরা দন্ত্যন্য বা মূর্ধন্য গুলিয়ে ফেলো যে মূর্ধন্য হবে না দন্ত্যন্য হবে, কিন্তু এর একটা সঠিক পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা জানলে পারে জীবনে আর কোনোদিনও ভুল হবে না। একটা ছোট্ট কৌশল অবলম্বন করলে পারে এই সমস্যা থেকে 99% মুক্তি পাওয়া যায়। চলো সেটা কিভাবে আমি একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। রি, র আর স, এই যে রি, র, স, এই তিনটে বর্ণের পর সাধারণত মূর্ধন্য হয়। এই তিনটে বর্ণের পর সাধারণত কি হয় না, মূর্ধন্য হয়। আর মূর্ধন্য আর দন্ত্যন্যর মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ আছে? এই মূর্ধন্যতে অর্ধমাত্রা হয়, আর দন্ত্যন্যের ক্ষেত্রে কিন্তু পূর্ণ মাত্রা হয়। বুঝতে পেরেছ? তো এইটা দেখলে কিন্তু চিনতে পারা যায় দন্ত্যন্য কি মূর্ধন্য। তো যাই হোক, এখানে প্রথম যে নিয়মটা বললাম, রি, র আর স, পেটকাটা মূর্ধন্য স, এই তিনটে বর্ণের পর মূর্ধন্য হবে। আচ্ছা, কিভাবে হবে? দেখো, রি মূর্ধন্য ঋণ। আবার দেখো, কৃষ্ণ যদি আমি লিখি, কৃষ্ণ, কৃষ্ণ বানান আমরা এই যে এইটা করে দিলাম, মূর্ধন্য স্বয়ের পিঠে একটা বোঝা চাপিয়ে দিলাম। এই বোঝাটা অ্যাকচুয়ালি ইঁর বোঝা নয়, এইটা অনেকেই কিন্তু গন্ডগোল করে ফেলে। তোমাদেরকে সেইটাও আজকে ক্লিয়ার করে দেবো। এই বোঝাটা কিন্তু ইঁর বোঝা নয়, এইটা হচ্ছে নয়ের বোঝা, অর্থাৎ মূর্ধন্যর বোঝা। এখন আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে বানান রীতি আরও সহজ করে দিয়েছে, সেই জন্য আমরা এইটাকে এইভাবে না লিখে আমরা কিন্তু অনেক সময় এর নিচে কিন্তু মূর্ধন্য লিখতে পারি, এর নিচে আমরা মূর্ধন্য লিখতে পারি। এইভাবে কৃষ্ণ কিন্তু আমরা লিখতে পারি। ঠিক সেই রকমভাবেই তৃষ্ণা, আমি আবার সেই বোঝার মতো করে লিখি তৃষ্ণা। এইটা আমাদের কালে লেখার একটা মানে অভ্যস্ত হয়ে গেছে। আমরা কিন্তু এই যুক্ত ব্যঞ্জনটাকে এখন যেইভাবে ভেঙে দিয়েছে, এখন আগে কিন্তু এটা ছিল না, আমরা কিন্তু এইভাবেই লিখতাম। এই যে ঘৃণা, তাহলে এখানে বুঝতে পারছো এই যে রি এর পর মূর্ধন্য হচ্ছে, তারপরে এই যে শয়ের পর মূর্ধন্য হচ্ছে, তারপরে এটা শয়ের পর মূর্ধন্য হচ্ছে, আবার ঘয়ে রি এখানে আছে, দেখো ঘয়ে রি, এখানেও রি এর পর হচ্ছে মূর্ধন্য হচ্ছে। আবার ধরো জীর্ণ, জীর্ণ, জীর্ণর ক্ষেত্রেও কি হচ্ছে, জীর্ণর ক্ষেত্রেও কিন্তু মূর্ধন্য রেপ, রেপ মানে হচ্ছে র। তাহলে বুঝতে পারলে যে রি, র আর স, এই তিনটে বর্ণ মনে রেখে দেবে, এরপরে কিন্তু মূর্ধন্য হবেই। ঠিক আছে? এইটা গেল একটা ছোট্ট একটা কৌশল, এইটা গেল একটা ছোট্ট একটা পদ্ধতি। এটা হচ্ছে প্রথম পদ্ধতি গেল। এবার দ্বিতীয় পদ্ধতি কি দেখো, ত, থ, দ, ধ, দন্ত্যন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এইগুলো আমি কেন লিখলাম, এটা হচ্ছে একটা ত বর্গ আর এটা হচ্ছে ট বর্গ। তো এইগুলো আমি কেন লিখলাম, এইগুলো লেখার কারণ আছে। দেখো, প্রথমে যদি আমি এই মূর্ধন্য, এই যে দন্ত্যন্য, এই দন্ত্যন্য হচ্ছে কি না ছোট ভাই, এটাকে যদি আমি ছোট ভাই বলি, এইটাকে ছোট ভাই বলি, এদের দলের এটা হচ্ছে ছোট ভাই, আর এই বর্গের অর্থাৎ এই দলের ছোট ভাই হচ্ছে মূর্ধন্য ছোট ভাই। তাহলে
ছোট ভাই যখন আছে তখন নিশ্চয়ই দাদারা আছে, তাহলে দাদা কারা? দাদা হচ্ছে ত বড়, থ, তারপরে দ, তারপরে ধ, তারপরে হচ্ছে দন্তেন্ন হচ্ছে সব থেকে ছোট, ত থ দ ধ দন্তেন্ন। অতএব এখানে একটা, আমি এগুলো কেন লিখছি তোমাদের বলে দিচ্ছি। এইটাও সেরকম, ট হচ্ছে দাদা, তারপরে হচ্ছে ঠ, ড, ঢ, তারপরে এটা হচ্ছে ছোট ভাই মূর্ধন্য। বুঝতে পেরেছ? এদের এই ছোট ভাইয়ের অধিকার আছে। কি অধিকার আছে? না, এদের কাঁধে চেপে ঘোরার বা এদেরকে জড়িয়ে ধরে ঘোরার এদের একটা অধিকার আছে। কিন্তু এই ছোট ভাইয়ের এই যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী দাদাদের আছে তাদের কাঁধে চড়ে ঘোরার কিন্তু খুব একটা অধিকার নেই বা সেটা একটা ভালো দেখায় না। সেই জন্য যদি যুক্ত বর্ণ থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, কীরকমভাবে, এই যে তয়ের সঙ্গে দন্তেন্ন থাকবে, থয়ের সাথেও দন্তেন্ন থাকবে, দয়ের সঙ্গেও দন্তেন্ন থাকবে। যেমন দেখো, আমি যদি বলি দন্ত, দন্ত বানান কি না দ দন্তেন্নয় ত, তাহলে এই যে তয়ের কিন্তু কাঁধে চেপে এ ঘুরতে পারবে, অর্থাৎ তয়ের উপরে কিন্তু এ বসতে পারবে। যেহেতু ছোট ভাই হয় সেই জন্য আদরের, দন্তেন্ন হচ্ছে আদরের, সেই জন্য এটাকে তয়ের কাঁধে সে চাপিয়ে নিতে পারে বা সেটা চাপলে শোভনীয় দেখায়। ঠিক থয়ের ক্ষেত্রেও তাই, আবার দয়ের ক্ষেত্রেও তাই, আবার ধয়ের ক্ষেত্রেও তাই। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর ক্ষেত্রে কিন্তু দন্তেন্নয় দ হবে। ঠিক আছে? তো এরা কিন্তু এই দন্তেন্নটা দাদাদের পিঠে চেপে কিন্তু ঘুরতে পারে। ঠিক এই মূর্ধন্যর ক্ষেত্রেও তাই। যেমন আমি আগে লিখেছিলাম, কি লিখেছিলাম? লণ্ঠন, লণ্ঠন। তাহলে এই যে লণ্ঠন, লণ্ঠন, এই যে লণ্ঠন, এই লণ্ঠন দন্তেন্নয় ঠ হবে না মূর্ধন্যয় ঠ হবে? তোমরা তাহলে বলো। তাহলে এখানে ঠ কোথায় আছে? ঠ এখানে আছে। আর এইটা হচ্ছে দাদা, মেজ দাদা। তাহলে এই ছোট ভাইকে এখানে হচ্ছে মূর্ধান্য। তাহলে মূর্ধান্য যেহেতু, তাহলে ঠয়ের কাঁধে কিন্তু এই মূর্ধান্য চেপে আছে, দন্তেন্ন নয়। এবার বুঝতে পেরেছ? এইটা একটা কিন্তু লজিক বা এইটা একটা কিন্তু এইটা একটা কিন্তু কৌশল। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 2 নম্বর কৌশল। এইবার দেখো, আমি এর আগের ভিডিওতে বেশ বর্ণ নিয়ে আলোচনা করেছি যে কোন বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়। যেমন কণ্ঠবর্ণ আছে, দন্তবর্ণ আছে, ওষ্ঠবর্ণ আছে, তালব্য বর্ণ আছে, আর মূর্ধাতে স্পর্শ করে যেগুলো বর্ণগুলো উচ্চারণ হয় সেগুলো হচ্ছে মূর্ধান্য বর্ণ। এখানে আরেকটা জিনিস দেখো, এইটাও ন আর এইটাও ন, এইটা হচ্ছে দন্তেন্ন, এইটা হচ্ছে মূর্ধন্য। কেন এরকম নাম হলো কেন? দন্তেন্ন কোথায় উচ্চারণ হয়? ত কোথায় উচ্চারণ হয়? ত থ দ ধ দন্তেন্ন। এই যে উচ্চারণের স্থানটা তোমরা একবার ভেবে দেখো। জিভটা জাস্ট দাঁতের গোড়াতে গিয়ে স্পর্শ করছে এবং তখনই কিন্তু এই বর্ণগুলো উচ্চারণ হচ্ছে। দাঁতের গোড়াতে গিয়ে স্পর্শ করছে, সেই জন্য এই ত থ দ ধ দন্তেন্ন এই বর্ণগুলো উচ্চারণ হচ্ছে। তাহলে এই জন্য এইগুলোকে বলা হয় দন্তমূলীয় বর্ণ। যেহেতু দাঁতের গোড়া বললে একটা ভালো দেখে না, সেই জন্য দন্তমূলীয় বর্ণ, দন্তের মূলে অর্থাৎ দাঁতের গোড়াতে গিয়ে স্পর্শ করে উচ্চারণ হচ্ছে। শুধু এইটা তাহলে দন্তেন্ন হবে, এই নামটা হবে কেন? তাহলে এইটা দন্ত ত হবে না কেন? দন্ত থ হবে না কেন? দন্ত দ হবে না কেন? তাহলে এইগুলো তো ওখানেও তো দাঁতের সেই গোড়াতে গিয়ে স্পর্শ করে উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, কিন্তু নাম হবে না এই কারণেই, কারণ ন হচ্ছে দুটো আছে, ত দুটো নেই, টও দুটো নেই, এইগুলো কেউ দুটো করে নেই, কিন্তু এই ন হচ্ছে দুটো আছে। সেই নকে বোঝানোর জন্য এদের একটা করে টাইটেল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে দন্তন্য, যেহেতু দাঁতের উচ্চারণ হচ্ছে, আর এই বর্গটা হচ্ছে মূর্ধান্য বর্ণ, যে মূর্ধাতে স্পর্শ করে বর্ণগুলো উচ্চারণ হচ্ছে। দেখো, ট, জিভটা ঠিক উল্টে গিয়ে মূর্ধাতে স্পর্শ করছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধান্য। তাহলে এই জিভটা ওই মূর্ধাতে গিয়ে স্পর্শ করে উচ্চারণ হচ্ছে বলে এগুলো হচ্ছে মূর্ধা বর্ণ। এই জন্য এর নাম হচ্ছে মূর্ধান্য। আর এই জন্য এগুলো দুটো করে নেই বলে সেই জন্য এদের নামের টাইটেলের আর প্রয়োজন হয় না। কিন্তু এদের টাইটেলের প্রয়োজন হচ্ছে যে কোন ন, দন্তের ন না মূর্ধান্য। এবার বুঝতে পেরেছ? 3 নম্বর নিয়মটা দেখো। 3 নম্বর নিয়মটা কি না, এখানে রি, তাহলে কি দাঁড়ালো দেখো, রি র এর পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ এবং অঞ্জ বা অন্তস্থ জ, ব আর হ এর যদি ব্যবধান থাকে তাহলেও কিন্তু মূর্ধান্য হবে।
মানে রি র সয়ের পর তো মূর্ধন্য হয়, কিন্তু রি র সয়ের পর যদি অন্য কোনো বর্ণ থাকে, কি বর্ণ থাকে না স্বরবর্ণ যদি থাকে, স্বরবর্ণও যদি থাকে এই রি র সয়ের পর, তাহলেও কিন্তু মূর্ধান্য হবে। আবার প বর্গের ক বর্গের যে কোনো বর্ণ যদি থাকে, সেই ব্যবধান যদি থাকে, একটা মাঝখানে প্রাচীরের মতো, ব্যবধান মানে হচ্ছে মাঝখানে একটা প্রাচীর, এরকম প্রাচীর, এটাকে বলা হচ্ছে ব্যবধান। তাহলে যদি এই রি র সয়ের পর স্বরবর্ণ থাকে, ধরো হস্যই থাকে, তাহলেও কিন্তু এখানে মূর্ধান্য হবে। আবার যদি ক বর্গর যে কোনো বর্ণ থাকে, তাহলেও কিন্তু মূর্ধান্য হবে। আবার প বর্গের যদি কোনো বর্ণ থাকে, তাহলেও কিন্তু মূর্ধান্য হবে। আর অন্তস্থ জ, ব এবং হ, এই তিনটে বর্ণ যদি থাকে, তাহলেও কিন্তু মূর্ধান্য হবে। এইটাই হচ্ছে নিয়ম। এবার কিভাবে উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ধরো এই যে কৃপণ, কয়েরি প মূর্ধান্য, কৃপণ, তাহলে রি এর পর আমি বলছি রি র সয়ের পরে মূর্ধান্য হয়, কিন্তু এই রি এর পরে এই যে পটা দিয়ে ব্যবধান, মানে পটা হচ্ছে প্রাচীর, মাঝখানে প এসে গেছে, এই মাঝখানে প এসে গেছে, তা থাকলেও কিন্তু এখানে পরে কিন্তু মূর্ধান্য হবে। এই প্রাচীরটা থাকলেও, এই সব বর্ণের প্রাচীর থাকলেও এখানে কিন্তু মূর্ধান্য হবে। এবং কও যদি থাকে তাহলেও মূর্ধান্য হবে। যেমন হরিণ, হরিণ বানান কি, এই যে হ রয়ে হস্যই, এই হস্যইটা হচ্ছে ব্যবধান। হ যদি এরকমভাবে করি, র যুক্ত হস্যই যুক্ত মূর্ধান্য, বর্ণ বিশ্লেষণ করলে এরকম দাঁড়ায়, কারণ রয়ের পর হচ্ছে হস্যই, রয়ে হস্যই বলে, তাই তো, তাহলে রয়ের পর হচ্ছে হস্যই, তাহলে এই হস্যইটা দিয়ে ব্যবধান করা হয়েছে। এই স্বরবর্ণ যেহেতু এটা স্বরবর্ণ, তাহলে এই স্বরবর্ণ দিয়ে ব্যবধান করা আছে, তাহলেও কিন্তু মূর্ধান্য হবে। এই যে হ দিয়ে ব্যবধান করা আছে, গয় রফলা, রফলা মানেই র, তাহলে এখানে হচ্ছে হ দিয়ে ব্যবধান করা আছে, কিন্তু এখানে দন্তেন্য হবে না, এখানে কিন্তু মূর্ধান্য হবে। বুঝতে পেরেছ? আরও একটা যেমন উদাহরণ দিলে কি হয়, পাষাণ, এখানে কি ব্যবধান রয়েছে বলো, এখানে হচ্ছে এই স্বরবর্ণের আকার ব্যবধান রয়েছে, এখানেও কিন্তু এটা মূর্ধান্য হবে। তাহলে এই হচ্ছে নিয়ম। তোমরা এইগুলো প্র্যাকটিস যত করবে ততই কিন্তু বুঝতে পারবে। পণ্ডিত, এই যে পণ্ডিত লিখলাম, এটা দন্তেন্য না মূর্ধান্য, তোমরা কি করে বুঝবে? তাহলে তোমরা সেই দ্বিতীয় নম্বর নিয়মটাতে দেখো, ড এটা, তাহলে ট ঠ ড ঢ মূর্ধান্য, তাহলে এটা হচ্ছে মূর্ধান্য বর্গ, এই মূর্ধান্য বর্ণ, তাহলে এই ড হচ্ছে দাদা, তাহলে দাদার পিঠে বা কাঁধে চাপতে পারে হচ্ছে মূর্ধান্য, তাহলে এইটা হচ্ছে মূর্ধান্য হবে। আবার দেখো সেরকমভাবে মুন্ডু, মুন্ডু, মুন্ডু ঠিক এইভাবে লেখা হয়, যেহেতু মূর্ধান্যর মারতে হয় না, সেই জন্য মুন্ডুটাকে এইভাবে লেখা হয়, মুন্ডু। তারপরে ধরো দণ্ড, দণ্ড, যেমন দণ্ড, এটাও মূর্ধান্য হবে। পন্থা, পন্থাতে দন্তেন্য না মূর্ধান্য, ত থ দ ধ দন্তেন্য, তাহলে দন্তেন্যটা কাঁধে চাপবে, তাহলে থয়ের কাঁধে চাপবে, থ হচ্ছে দাদা আর দন্তেন্য ছোটো ভাই, তাহলে এটা হচ্ছে দন্তেন্য হবে। তাহলে এইটা হচ্ছে দন্তবর্ণ যেহেতু, এই জন্য। এবারে তোমরা আরও একটা দন্তেন্য হবে বা মূর্ধান্য হবে কি হবে না, সেটা তোমরা কি করে চিনবে? না, ওই যে উচ্চারণের সময় ট ঠ ড ঢ মূর্ধান্য, ঠিক আছে, এই যে যে উচ্চারণের যে স্থানটা, সেই স্থানটা দেখে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে যে কোথায় উচ্চারণ হচ্ছে এবং কোন বর্ণটা ওখানে বসবে। যেমন ধরো, এটা প্র্যাকটিস করতে হবে, তুমি জোর জবরদস্তি চাইলে কিন্তু অন্য জায়গায় গিয়ে উচ্চারণ করতে পারো, অন্য স্থানে। যেমন ধরো ঋণ, এই যে ঋণ বললাম, এই যে রি মূর্ধান্য, লাস্টে যে মূর্ধান্যটা যখন উচ্চারণ হচ্ছে, মূর্ধাতে গিয়েই কিন্তু জিভটা স্পর্শ করছে। ঋণ উচ্চারণের স্থানটা তোমরা লক্ষ্য করলেই, অনুভব করতে পারলেই তোমরা কিন্তু সঠিক বানানটা লিখতে পারবে। পূর্ব বা অপর, এর পর কিন্তু দন্তেন্য হবে না, এরপর কিন্তু মূর্ধান্য হবে। যেমন অপরাহ্ন, এই যে অপরাহ্ন, এইটা দন্তেন্য না মূর্ধান্য? অপরাহ্ন, কারণ অপ মানে হচ্ছে অপরাহ্ন, মানে হচ্ছে অপর, অপর অর্থে এটা ব্যবহার করা হচ্ছে, অপরাহ্ন, সেই জন্য এই জায়গায় দন্তেন্য জায়গায় কিন্তু মূর্ধান্য হবে। আবার চিহ্ন যদি লিখি, তাহলে এই 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 বানানটা কীরকম হবে, এইটা দেখো, হয়ে এখানে কিন্তু আছে হয়ে দন্তের নয়টা, আর এইখানে হচ্ছে হয়ে মূর্ধান্য, দুটো বানান কিন্তু লক্ষ্য করো। এইরকম যদি থাকে তাহলে এটা দন্তের ন হয়,
আর নিচে যদি থাকে তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই পর্যন্ত তোমরা যদি আপাতত করে রাখো, এই পর্যন্ত যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা 99% কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, বিশেষ করে নত্ব বিধানের। আবার নিয়মের বাইরে, নিয়ম যেমন আছে, নিয়মের বাইরেও কিছু আছে। আমরা এইগুলো বিশেষ করে সংস্কৃত থেকে যেহেতু আমাদের অনেক ভাষা বাংলাতে ঢুকেছে, সেই নিয়ম অনুযায়ী এই তাদের নিয়ম কিছু আমাদেরকে বাংলাতেও নিতে হয়। যেমন ধরো লাবণ্য, এই লাবণ্য হচ্ছে মূর্ধান্য। তারপরে ধরো বাণিজ্য, এইটাও হচ্ছে মূর্ধান্য। তারপরে ধরো লবণ, এইটাও হচ্ছে মূর্ধান্য। এখানে কোনো নিয়ম কাজ করবে না, এখানে কোনো নিয়ম কাজ করবে না। তো এইগুলো হচ্ছে খুব স্বাভাবিক, এইগুলো হচ্ছে স্বাভাবিক। এই ব্যতিক্রমগুলোও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই।